প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এর পুষ্টি ও দেহ গঠন, খনিজ লবণ এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখলে আশা করি তোমাকে আর কষ্ট করে বই পড়তে হবে না, তাই ভিডিওটি মন দিয়ে দেখো। আচ্ছা, প্রথমে কি আছে? খনিজ পদার্থ ও পানি, যাকে বলা হয় দেহের অভ্যন্তরীণ স্থপতি। জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ ও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এখানে একটা ছবি দিয়েছি, মাটি, ঠিক আছে? এই মাটি থেকে তোমার কি করে, গাছপালা পানি এবং খনিজ লবণ শোষণ করে, এবং সেই খনিজ লবণ কিন্তুই আমাদের ফলমূল এবং শাকসবজির ভিতরে গিয়ে প্রবেশ করে। সেই ফলমূল শাকসবজি আবার আমরা খাই এবং সেখান থেকেই আমরা পুষ্টি পাই। বোঝা গেল? দেখো, এখানে বলেছি কি, মনে রাখবেন এরা সরাসরি উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায় এবং শক্তি সরবরাহ না করলেও দেহ গঠনে অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে কি এই যে পানি আর খনিজ লবণ, এগুলো কি আমাদের কি শক্তি দেয়? না, এগুলো আমাদের শরীরে শক্তি যোগায় না। তাহলে কি করে? দেহের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ন্ত্রণ করে, যেমন হজমে সাহায্য করে, শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, তাছাড়া যে ইলেকট্রোলাইটস, ক্যালসিয়াম, এদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, রক্ত চলাচলে সাহায্য করে। বুঝতে পেরেছি আমরা যে পানি এবং খনিজ লবণের আসলে কাজটা কি। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি লৌহ বা আয়রন, ঠিক আছে, যাকে বলা হয় রক্তের প্রধান উপাদান। যদি তোমাকে জিজ্ঞেস করি রক্তের প্রধান উপাদান কি, তাহলে তোমাকে বলতে হবে লৌহ বা আয়রন, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। আচ্ছা, কি বলছে? প্রতি 100 মিলিগ্রাম রক্তে লৌহের পরিমাণ কত? প্রতি 100 মিলিগ্রাম রক্তে লৌহের পরিমাণ 50 মিলিগ্রাম, ঠিক আছে? তাহলে আমরা বলতেই পারি যে লৌহের প্রায় অর্ধেকই রক্তের প্রায় অর্ধেকই হচ্ছে কি লৌহ, ঠিক আছে? রক্তের অর্ধেক উপাদানই হচ্ছে লৌহ। আচ্ছা, হিমোগ্লোবিন গঠন, এটা হলো লৌহ। রক্তের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। তাহলে তোমাকে যদি বলে যে তোমার শরীরে রক্ত আছে, ভালো কথা, কিন্তু সেই রক্তে এই যে লৌহ, এই লৌহটার অ্যাকচুয়ালি কাজটা কি? এই লৌহটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠন করা। এই লৌহের অ্যাকচুয়াল কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠন করা। এরপরে কি? লোহিত রক্তকণিকা, যকৃত, প্লীহা ও হাড়ের মজ্জায় লোহিত রক্তকণিকা গঠন করে, ঠিক আছে? তাহলে লৌহের দুইটা কাজ, একটা হচ্ছে হিমোগ্লোবিন গঠন করা, আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকা গঠন করা। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। কি বলছে? যে লৌহ উৎস ও অভাবজনিত সমস্যা। আচ্ছা, প্রথমেই আমরা লৌহের উৎসগুলো দেখে নেই। লৌহের উৎস কি কি? এটা কি বলতো? এটা হচ্ছে যকৃত বা লিভার। লৌহের একটা উৎস হচ্ছে যকৃত বা লিভার। এরপরে এটা আমরা সবাই চিনি, কি বলতো? খেজুর। আর একটা কি? এটা হয়তো কোনো একটা শাক, তাই না? আচ্ছা, এখানে বলছে কি? আর এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বীজ বা বাদাম। এখানে বলছে ফুলকপি, নোটে শাক, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা। আর প্রাণীজ আমিষ কি কি? প্রাণীজ আমিষ তো না, কোন কোন প্রাণীজ খাবার থেকে লৌহ পাওয়া যায়? সেটা হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃত, ঠিক আছে, যাকে ইংলিশে বলে লিভার। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, এই রক্ত থেকে যদি লৌহ কমে যায়, ঠিক আছে,
ডাক্তার বলল তোমার শরীরে লৌহের অভাব আছে, ঠিক আছে? তাহলে কি কি সমস্যা দেখা দেবে? তো লৌহ কমে গেলে যে রোগটা হয় সেটাকে বলা হয় রক্ত শূন্যতা বা ইংলিশে অ্যানিমিয়া, ঠিক আছে? লৌহ কমে গেলে কি হয়? অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হয়। একে অনেকে রক্ত স্বল্পতাও বলে। এর লক্ষণগুলো কি কি? এর লক্ষণ হচ্ছে চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া। এখানে আমি সেরকম একটি মেয়ের ছবি দিয়েছি, দেখো চোখ ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে এর কত দুঃখ। এরপরে কি? হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা। এগুলো হচ্ছে কি রক্ত শূন্যতার কি? এগুলো হচ্ছে রক্ত শূন্যতার লক্ষণ। ওকে, আমরা চলে যাই এর পরের স্লাইডে। এর পরের স্লাইডে আমরা পড়ব ক্যালসিয়াম নিয়ে, ঠিক আছে? ক্যালসিয়াম কি করে? হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে। দেখো এখানে 90% কি? 90% হলো দেহের মোট ক্যালসিয়ামের 90% থাকে হাড় ও দাঁতে। তো আমাদের শরীরের যে হাড্ডি এবং দাঁত আছে, সেই হাড্ডি এবং দাঁতে আমাদের শরীরের মোট ক্যালসিয়ামের 90% ক্যালসিয়ামই কিন্তু এখানে থাকে। আচ্ছা, দেহের মোট ওজনের 2% হলো ক্যালসিয়াম। তাহলে বোঝাই যাচ্ছে যে ক্যালসিয়ামটা আসলে আমাদের শরীরের কত অংশ ধরে আছে। কারো ওজন যদি 50 কেজি হয়, তো 50 কেজির 2% কত? 50 কেজির 2% সম্ভবত কত? 250 গ্রাম। তাহলে তার শরীরের 250 গ্রামই হচ্ছে ক্যালসিয়াম। হাড় ও দাঁতের গঠন শক্ত রাখে, রক্ত সঞ্চালনে ও পেশি সংকোচনে সাহায্য করে। এই যে আমরা হাত পা নাড়াই, এটাও সাহায্য করে ক্যালসিয়াম। আর এই যে রক্ত চলাচল ঠিক রাখে, ঠিক আছে? না হলে রক্ত ঘন হয়ে যেত, রক্ত পাতলা হয়ে যেত, বুঝতে পেরেছো? আর কি? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আচ্ছা, আমরা চলে যাই এর পরের স্লাইডে। এরপরে আমরা দেখি ক্যালসিয়ামের উৎস ও অভাবজনিত রোগ। অর্থাৎ প্রথমতই ক্যালসিয়াম কোথা থেকে পাওয়া যায়? আমরা দুধ এবং ডিমে ক্যালসিয়াম পাই, ছোট মলা মাছ বা ঢেলা মাছ, এই ধরনের ছোট পুঁটি মাছ, এতেও আমরা অনেক ক্যালসিয়াম পাই। এছাড়াও সবুজ শাকসবজি, এতেও আমরা অনেক পরিমাণে ক্যালসিয়াম পাই, যেমন পালং শাক। ওকে, তো ক্যালসিয়াম কিসে পাই? দুধ, ডিম, ছোট মাছ যেমন মলা মাছ, আর কি সবুজ শাকসবজি। ক্যালসিয়ামের অভাবে কি হয়? ক্যালসিয়ামের অভাবে রিকেটস রোগ হতে পারে। ওকে, রিকেটস রোগ কি? হাড় বাঁকা রোগ, ঠিক আছে? আমরা তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখছো, যখন আমরা ভিটামিন ডি এর অভাবে কি হয় সেগুলো দেখাইছি, তখনও কিন্তু দেখাইছি ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্যালসিয়াম শোষিত হয় না এবং এর ফলে রিকেটস রোগ হয়, ঠিক আছে? বা হাড় বাঁকা রোগ। আর ক্যালসিয়ামের অভাবে তো হাড় বাঁকা রোগ হবেই, কোনো মিস নাই। লিখছে কি? শিশুদের রিকেটস, হাড় বেঁকে যাওয়া এবং বয়স্কদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। বোঝা গেল? আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে এটা হয়। এরপরে আমরা ফসফরাস নিয়ে পড়ব, ঠিক আছে? ফসফরাস আসলে কি কাজে লাগে আর কি এর অভাবজনিত রোগ কি? ফসফরাস ক্যালসিয়ামের সহযোগী। হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়ামের পরেই ফসফরাসের স্থান। তো আমাদের দাঁত এবং হাড় গঠনে ক্যালসিয়াম যেমন প্রয়োজন, একইভাবে ফসফরাসও প্রয়োজন। এরা একত্রে হাড় ও দাঁতের গঠন মজবুত করে। কাজ: নিউক্লিক অ্যাসিড তৈরি করা ও শর্করা বিপাক করে শক্তি উৎপাদন করা। ফসফরাসের কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরি করা আর শর্করা বিপাক, অর্থাৎ শর্করা যে আমরা যে কার্বোহাইড্রেট, ভাত, রুটি এগুলো খেলাম, এগুলো যে শরীরে গিয়ে কাজ করবে, আমাদের শক্তি জোগাড় করবে, সেই শর্করার মাধ্যমে আমাদের শরীরে শক্তি জোগাড় করতে আমাদের এই ফসফরাস প্রয়োজন। ওকে, ফসফরাস প্রয়োজন। ফসফরাস কোথা থেকে পাই? কোন কোন খাবার থেকে পাই? সেটা কি? দানা শস্য। তুমি বলতে পারো দানা শস্য কি? অর্থাৎ এই যে ধান, গম, ডাল, যে কোনো ধরনের বীজ, এগুলোই হচ্ছে দানা শস্য। এই যেমন শিম, বরবটি, এরাও কিন্তু অ্যাকচুয়ালি দানা শস্য। মটরশুঁটি, বাদাম। আবার আমরা প্রাণী দেহ থেকেও কিন্তু ফসফরাস পাই, যেমন মাছ, মাংস। ক্লিয়ার? আচ্ছা, অভাবজনিত রোগ। ক্যালসিয়ামের মতো এই ফসফরাসের অভাবেও রিকেটস রোগ হয়। ক্যালসিয়ামের মতো ফসফরাসের অভাবেও
অস্টিওম্যালিসিয়া বা হাড় ক্ষয় রোগ হয়, আর দাঁত ক্ষয় হয়। তাহলে তুমি কিন্তু ক্যালসিয়ামের উৎস যেটা ফসফরাসের উৎস সেটা তুমি বলতে পারো। তাছাড়া ক্যালসিয়ামের অভাবে যেসব রোগ হয়, আবার ফসফরাসের অভাবেও সেই একই রোগ হয়, আবার ভিটামিন ডি এর অভাবেও কিন্তু এই একই রোগ হয়। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা এই যে পানি এবং খনিজ লবণ নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে।